তুরস্ক এবং যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইয়োটা এবং কলোরাডো সীমান্তে দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন 3 দমকল কর্মী। ওদিকে নজিরবিহীন তাপপ্রবাহের রেকর্ড ছুঁয়েছে ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড সহ বিভিন্ন দেশ। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। সোমবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরের জান্দারলি জেলার কয়েকটি কৃষি জমিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বনাঞ্চল ও লোকালয়ে। দেশটির বন অধিদপ্তর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান, হেলিকপ্টার এবং দমকল বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র চলছে একই রকম তাণ্ডব। ইউটা ও কলোরাডো সীমান্তে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে গিয়ে হতাহত হয়েছেন কয়েকজন দমকল কর্মী। গেল শনিবার ইউটার গ্র্যান্ড কাউন্টিতে সূত্রপাত হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কলোরাডোর মেসা কাউন্টিতে। ইতিমধ্যে সেখানে প্রায় 28,000 এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলোরাডোর গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মেসা কাউন্টির বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গ্রীষ্মের শুরুতেই রেকর্ড ভাঙা উত্তাপে কাঁপছে গোটা ইউরোপ। ইতালির বলজানো থেকে শুরু করে দক্ষিণের পালেরমো পর্যন্ত দেশটির 22টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই দাবদাহের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ফ্রান্সে। তীব্র গরমে দেশটিতে ইতিমধ্যে 1000-এরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই বয়স্ক। এছাড়া ইতিহাসের উষ্ণতম দিন পার করছে জার্মানি। দেশটি বিভিন্ন স্থানে তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আবহাওয়াবিদদের মতে এই গরম এখনই কমছে না। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে ফ্রান্স, স্পেন, জার্মানি এবং যুক্তরাজ্য সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মনিরুজ্জামান বাবু, 71। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে, আহত 5000-এরও বেশি। এরই মধ্যে প্রায় 15,500 মানুষ হারিয়েছেন ঘরবাড়ি। ভূমিকম্পের 72 ঘন্টা পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনাও কমে আসছে। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজে ধীর গতিতে স্বজনদের মাঝেও বাড়ছে ক্ষোভ আর হতাশা। এই পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি কাজ শুরু করেছে দেশটির নবগঠিত প্রেসিডেন্সিয়াল কমিশন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে ভেনেজুয়েলাতে। ভূকম্পনের 4 দিন পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। দুর্যোগের প্রথম 72 ঘন্টা জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেই সময় পেরিয়ে গেলেও আটকে থাকা ব্যক্তিরা খাবার ও পানির নাগাল পেলে এখনও অলৌকিকভাবে আরও মানুষ জীবিত উদ্ধার সম্ভব বলে মনে করছেন উদ্ধারকারীরা। এলাকাগুলোতে উদ্ধার কাজের ধীর গতিতে স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। অনেকের অভিযোগ, পর্যাপ্ত উদ্ধারকর্মী ও ভারী যন্ত্রপাতির অভাবে চোখের সামনেই স্বজনদের বাঁচানোর শেষ সুযোগটুকুও নষ্ট হচ্ছে। এর মধ্যে অনবরত হতে থাকা আফটার শকের আতঙ্কে হাজারো মানুষ ঘর ছেড়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। আমরা আতঙ্কে বাড়িঘরে ফিরতে পারছি না। এমন ধ্বংসস্তূপের মাঝেও আমার ঘর কিছুটা অক্ষত রয়েছে, তবে আফটার শকের ভয়ে ফিরতে পারছি না। খোলা আকাশের নিচে মানবেতর জীবন পার করছি। ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো পুনরায় বসবাসের উপযোগী কিনা তা দেখতে একটি উচ্চ পর্যায়ের প্রেসিডেন্সিয়াল কমিশন গঠন করা হয়েছে। একই সাথে দেশের ক্ষতিগ্রস্ত রাস্তা, সেতু, ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর অবস্থাও দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডলসি রদ্রিগেজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি উদ্ধার অভিযানকে গতিশীল করতে। ভেনেজুয়েলার উদ্ধারকারী দল এবং আন্তর্জাতিক ব্রিগেডের অক্লান্ত পরিশ্রম আজ পুরো বিশ্ব দেখছে। 30টি দেশের উদ্ধারকারীরা ভেনেজুয়েলায় এসে পৌঁছেছেন। এই মহাবিপর্যয় মোকাবেলায় ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা মাঠ পর্যায়ে কাজ করছেন। প্রায় 2000 উদ্ধারকর্মী ও আধুনিক ড্রোন প্রযুক্তি নিয়ে ধ্বংসস্তূপের প্রতিটি কোণায় এখনও চলছে জীবনের সন্ধান।
আরাফাত ইসলাম, ৭১। জার্মানির উত্তরাঞ্চলে ভয়াবহ বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন। সোমবার এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কজন। পুলিশ বলছে হামলার পরপরই ঘটনাস্থলে মৃত্যু হয় ৫ জনের, পরে হাসপাতালে আরও একজন নিহত হন। হামলার পর ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে প্রধান সন্দেহভাজন হামলাকারী থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই ঘটতে পারে হত্যাকাণ্ড। আরও জানায় হামলার ঘটনায় রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো সংযোগ পায়নি পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সোমবার শিল্পনগরী দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এলাকাটিকে দীর্ঘদিন ধরে রুশ বাহিনীর নিয়মিত হামলার লক্ষ্যবস্তু করে আসছে। এছাড়া ঝাপোরিজিয়ায় ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পাশাপাশি ওডেসা, খেরসন এবং খার্কিভ সহ আরও কিছু অঞ্চলে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। ওদিকে শান্তি চুক্তির বিষয়ে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত বলে নতুন করে জানিয়েছে ক্রেমলিন। মস্কোর দাবি করা ৪টি অঞ্চল ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করলেই চুক্তি সম্ভব বলে আবারও নিশ্চিত করেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমঝোতার যে প্রস্তাব দিয়েছিল তার কিছু অংশ মেনে নিয়েছিল রাশিয়া। এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার সাংবাদিক পাভেল জারুবিনের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে পুতিন বলেছেন, গত বছর আলাস্কায় ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সময় ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমঝোতার প্রস্তাব মেনে নিয়েছিল মস্কো, কিন্তু আনুষ্ঠানিক কোনো চুক্তি স্বাক্ষর হয়নি। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের কিছু সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছিল। এটা সত্যি যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে আমরা যুদ্ধ বন্ধের আলোচনায় অনেক দূরে গিয়েছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প একজন বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি সাধারণত অপরপক্ষের মতামতকে গুরুত্ব দেন, প্রয়োজনে নিজের কিছু বিষয়ের পরিবর্তন করেন, কিন্তু পুরোপুরি অপরপক্ষের মত সবসময় প্রাধান্য দেয়া সম্ভব হয়ে ওঠে না। তবুও ইউক্রেন সংঘাত অবসানের কিছু সম্ভাব্য উপায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর যেসব সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছিল সেগুলো ছিল আমেরিকার পক্ষেরই প্রস্তাব। পরবর্তীতে ইউক্রেনের পরামর্শে আমরা ইস্তাম্বুলে গিয়ে আলোচনা করেছি। কিয়েভ ও দনেস্কের মধ্যকার সম্পর্ক নিষ্পত্তির চুক্তিগুলো সেখানেই স্বাক্ষরিত হয়েছিল। দুর্ভাগ্যবশত ওই আলোচনাতেও কোনো অগ্রগতি হয়নি। তবে এসব ব্যর্থতার কারণে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেস্কো একেবারেই বিচলিত হননি। তিনি বেশ শান্তই ছিলেন, আর ভবিষ্যতেও বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের যে কোনো শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন করতে আমরা প্রস্তুত। কাতারের দোহায় মঙ্গলবার ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের বৈঠক থাকার বিষয়টি অস্বীকার করেছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের অনুরোধেই দোহায় এ আলোচনা হতে যাচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা তাদের নেই। তবে ইরান জানিয়েছে তাদের তহবিলে আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য এই সপ্তাহে তারা দোহায় একটা বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাবে। একই সাথে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রম শুরুর বিষয়ে ওমান ও ফ্রান্সের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইরান। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং ভিত্তিহীন হুমকির সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারক মেনে চলে তবে তেহরানও সেটা মানতে দায়বদ্ধ থাকবে। কাগজে কলমে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান, অথচ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালীতে এখনও চলছে হুঁশিয়ারি, বিকল্প নৌপথের লড়াই আর নিরাপত্তাহীনতার হিসেব। প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি সত্যিই কার্যকর হয়েছে, নাকি শান্তি এখনও আটকে আছে কূটনীতির কাগজেই? সেটাই জানাচ্ছেন চৈতি সরোয়ার। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় প্রত্যাশা ছিল স্বাভাবিক হবে হরমুজ প্রণালীর নৌ চলাচল। বাস্তবতা বলছে যুদ্ধ থামলেও কৌশলগত লড়াই এখনো থামেনি। সমঝোতার অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ইরান। কিন্তু একই সময়ে আইআরজিসির কঠোর সতর্কবার্তা, বিকল্প রুট ব্যবহারকারীদের প্রতি হুঁশিয়ারি এবং বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে।
বাস্তবে এখন হরমুজের 3টি কার্যকর নৌপথ তৈরি হয়েছে। একটি ইরানের নিয়ন্ত্রণাধীন উত্তরাংশে, একটি প্রচলিত মধ্যবর্তী পথ এবং আরেকটি ওমান উপকূল ঘেঁষা দক্ষিণাঞ্চলে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে অনেক জাহাজ এখন ওমানের দিকের পথ বেছে নিচ্ছে। এতে বোঝা যায় কাগজে কলমে যুদ্ধবিরতি হলেও সমুদ্র এখনও আস্থার সংকট কাটেনি। এই অনিশ্চয়তার অর্থনৈতিক প্রভাবও কম নয়। বাড়ছে পরিবহন ব্যয়, আর তার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও ভোক্তা পর্যায়ের দামে। বিশ্লেষকরা বলছেন, আগস্টের মধ্যে যদি ওয়াশিংটন ও তেহরান অবশিষ্ট মতপার্থক্য দূর করতে না পারে, তাহলে হরমুজের রুট নিয়ে বিভ্রান্তি আরও বাড়তে পারে। আর সেটি শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল, শিপিং খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী এখন আর শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগার। সংশ্লিষ্টরা বলছেন, যতদিন না এই জলপথে নির্ভয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে, ততদিন কাগজের শান্তি আর বাস্তবের শান্তির মধ্যে ব্যবধান থেকেই যাবে। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শুক্রবার ওয়াশিংটনে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল এবং লেবানন। যদিও এই চুক্তিটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে। তবে এই চুক্তি নিয়ে লেবাননের নাগরিকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্বাক্ষরিত শান্তি চুক্তির প্রতিবাদে বৈরুতে বিক্ষোভও হয়েছে। তবে অনেকেই এই চুক্তিকে ইতিবাচক হিসেবেও দেখছেন। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট। রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ত্রিপক্ষীয় প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। তাতেই দ্বিধাবিভক্ত লেবাননের নাগরিকরা। এক দল চুক্তিকে সমর্থন করছেন, তবে অনেকেই চুক্তির বিরুদ্ধে পথে নেমেছেন। তারা মনে করছেন, এই চুক্তি আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে নতি স্বীকার করে নেওয়ার সমান। দেশের অভ্যন্তরে শত্রুর ক্ষমতাকে এই চুক্তি আরও বাড়িয়ে দিয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। চুক্তিটিকে তারা নিজেদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য তাদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হিজবুল্লাহ যদি অস্ত্র সমর্পণ না করে, তবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করে রাখা অব্যাহত রাখবে। এই চুক্তিটি মোটেও সঠিক নয়। এটি কোনো সমস্যার সমাধান করছে না। ইসরায়েলের উচিত নিঃশর্তে পিছু হটা। এরপর তারা যেভাবে চায় সমস্যার সমাধান করুক। এগুলো সম্পূর্ণ অবৈধ চুক্তি। বিশ্বের এমন কোনো দেশ নেই যারা একটি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে চুক্তি করতে গিয়ে উল্টো সেই দখলদারিত্বকেই বৈধতা দিয়ে বসে। এদিকে বৈরুতের অনেক বাসিন্দারা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এর মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটবে এবং দেশে শান্তি ফিরে আসবে। যে কোনো উপায়ে লেবাননের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা, বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু হওয়াকে আমি সমর্থন করি। এদিকে হিজবুল্লাহ আগেই জানিয়েছে, এই চুক্তি তারা মানবে না, শর্ত বাস্তবায়নও কোনো সহায়তা করবে না। ইসরায়েল লেবানন চুক্তি আপাতত প্রাথমিক পর্যায়ে আছে। কবে থেকে এর বাস্তবায়ন শুরু হবে তা স্পষ্ট জানা যায়নি। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। তার প্রতিবাদেই ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর হিজবুল্লাহকে দমন করতে লেবাননে হামলা চালাতে শুরু করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে ৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর বাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি নাগরিক। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে কাতারে ইরানের জব্দ থাকা $৬০০ কোটি ফেরত দেওয়া হবে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কাতারে ইরানের মোট $১২ বিলিয়ন তহবিল রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে $৬ বিলিয়ন এখন ফেরত আসছে এবং বাকি অর্থের বিষয়েও প্রক্রিয়া চলমান রয়েছে। সুইজারল্যান্ড বৈঠক এবং সমঝোতা স্মারকের আওতায় অর্থ ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে একসময় প্রায় অটুট বলেই মনে করা হতো। তবে গত কয়েক সপ্তাহে সেই সম্পর্ক নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে তার প্রকাশ্য সমালোচনা ইসরায়েলের নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্ট।
গাজা যুদ্ধের 2 বছরে নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকার বড় একটি অংশ। এসবের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের মানুষের মনেও। গত বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে দেখা যায় ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন নাগরিকেরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখিয়েছে। এছাড়া গত এপ্রিলে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় 60% মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি অসন্তোষ জানিয়েছে। 2022 সালে এই হার ছিল 42%। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা দ্রুতই ইসরায়েলিদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েল হয়তো আর বেশি দিন ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন পাবে না। বছরে $100 কোটি সামরিক সহায়তা, জাতিসংঘে ইসরায়েল বিরোধী প্রস্তাবে মার্কিন ভেটো কিংবা ইসরায়েলি দাতব্য সংস্থাগুলোর জন্য কর সুবিধা সবকিছুই ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধের কারণেই মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে কমেছে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যা অনেকের কাছেই ছিল অকল্পনীয়। এছাড়া ইসরায়েল এখন প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে $100 কোটি সামরিক সহায়তা পাওয়ার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। ধীরে ধীরে মার্কিন সহায়তার উপর নির্ভরতা কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দুই দেশের এই টানাপোড়েন এখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে, কিন্তু এটি ঠিক করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।